ইসলামী ব্যাংক সহ এস আলম গ্রুপের ৬ ব্যাংকেরই পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হচ্ছে। সাবেক এমপি আহমদ হোসেন ও সাবেক নৌ কর্মকর্তা সোহায়েল রিমান্ডে। অভিন্ন স্বার্থ প্রাধান্য দিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় পেন্টাগন। অন্তর্বর্তী সরকার দেশে স্থিতিশীলতা নিয়ে আসবে আশা চীনা রাষ্ট্রদূতের। এবং বিসিবিতে পাপন যুগের অবসান, নতুন সভাপতি ফারুক আহমেদ। এটিএন নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রিজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। ইসলামী ব্যাংক গ্রুপ নিয়ন্ত্রিত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এই সিদ্ধান্তের কথা জানান। ইসলামী ব্যাংকের বেশিরভাগ শেয়ার এস আলমের হাতে থাকায় আপাতত ব্যাংকটিতে হবে বলেও জানান তিনি। ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। ব্যাংকটির মালিকানা নেয়ার পর থেকে নামে বেনামে ৭৫,০০০ কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ। ব্যাংকটির শেয়ারের মালিকানা রয়েছে হাতে। এরই মধ্যে এস আলমের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল এবং সাবেক সংসদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পল্টন থানার পুলিশ। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার মধ্যরাতে সাবেক নৌ কর্মকর্তা সোহায়েলকে ঢাকার বনানী থেকে এবং আহমদ হোসেনকে রামপুরা থেকে গ্রেফতার করা হয়। গত সোমবার নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় রিয়ার অ্যাডমিরাল সোহায়েলকে। ২০১০ সাল থেকে পরবর্তী ২ বছর মোহাম্মদ সোহায়েল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক ছিলেন। আহমদ হোসেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা ৫ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৩টি হত্যা মামলা করা হয়েছে। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আরও অনেককেই আসামি করা হয়েছে। রাজধানীর মিরপুরে র্যাবের হেলিকপ্টার থেকে করা গুলিতে বেসরকারি চাকরিজীবী ফিরোজ তালুকদার হত্যার অভিযোগে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের স্ত্রী রেশমা সুলতানা। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসানের আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর মডেল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন। মামলার অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত রাজধানীতে ২১টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য প্রসঙ্গ। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা কাজের প্রতীক্ষায় রয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। স্থানীয় সময় মঙ্গলবার সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার। তিনি বলেন, অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিকের মতো বিষয়কে সামনে রেখে দুই দেশের যৌথ মূল্যবোধ ও অভিন্ন স্বার্থকে প্রাধান্য দিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার অপেক্ষায় রয়েছে পেন্টাগন। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে জেনারেল রাইডার বলেন, অভিন্ন স্বার্থ নিয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজ করার ইচ্ছা থাকলেও এই মুহূর্তে নির্দিষ্ট কোনো যোগাযোগ বা সহযোগিতার বিষয়ে কথা বলার মতো কিছু নেই। We're continuing to have the discussions with the Ukrainians in terms of their focus. You heard President Zelensky say it with ongoing operations and Ukrainian. আমার কি হবে ভাই, তোরা আমারে বাঁচা। ছাত্র জনতার অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে যাওয়ার পথে এমন আকুতি জানিয়েছিলেন ঢাকার মিরপুরের সাব্বির হোসেন রনি। সেদিন একের পর এক 3 হাসপাতালে নেওয়া হয় তাকে, শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। আবুল কালাম আজাদের রিপোর্ট দেখুন।
একমাত্র ছেলেকে হারিয়ে শোকে বিহ্বল মা, কান্নায় বুক ভেসে যায় তার। পরম মমতায় আগলে রাখা সন্তানের স্মৃতি ভেসে উঠতেই থামছে না মায়ের আর্তনাদ। 5 আগস্ট বিকেল 3টা। তখনও ছেলের পেটে পড়েনি দুপুরের খাবার। না খেয়েই মিরপুর 12 নম্বরের দ্বীপনগর মহল্লার ডি ব্লকের বাসা থেকে বের হন সাব্বির হোসেন রনি। এক পর্যায়ে মিরপুর মডেল থানার পাশে একটি শপিং মলের সামনে ছাত্র জনতার অভ্যুত্থানে গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যায় সেনাবাহিনী। সেখান থেকে ফেরত পাঠালে মিরপুরের ইসলামিয়া হাসপাতাল ঘুরে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয় রনিকে। ততক্ষণে নিথর হয়ে যায় তার দেহ। আমরা দেখছি যে একটা লোকেরে গুলি খাইছে, তো নিয়ে আসতেছে। আমরা রোড ক্লিয়ার করতেছি, ইভেন কি সেনাবাহিনীর গাড়িতে আমরাও উঠাই দিছি, কিন্তু আমরা এত লোকের মাঝখানে তার চেহারাটি দেখিনি। আমরা যে আমার যে ফ্রেন্ড আমার সামনে দিয়ে আমরা উঠাই দিতেছি, আমরা এটা বলতেও পারি না। এটার মতন দুঃখ কষ্ট এটা বলে সহ্য করা যাবে না। মায়ের আদেশ না মেনে বাসা থেকে বের হয়েছিলেন রনি। অন্যদিন ফোনে কথা হলেও সেদিন আর ছেলের সাথে কথা হয়নি তার। সন্তান হারানোর বেদনায় ব্যথাতুর মায়ের মন। হাসপাতাল নেয়ার পথে বারবার ছেলের বাঁচার আকুতির কথাই মনে পড়ছে তার। বলে কইছে মারার সময় কইছে যে আমার কি কিছু হইবে না, কিসে ভাই তোরা আমারে বাস, আমার কি কিছু হইবে না। বাবা মা দুজনে মিলেই ছেলের জন্য সকালের নাস্তা বানিয়েছিলেন। সেটিই ছিল রনির শেষ খাবার। ঘটনার দিন বিকেলে মিরপুরের বাসায় বসেই সন্তানের গুলিবিদ্ধ হওয়ার খবর পান রনির বাবা। ছাত্র জনতার ঢল পেরিয়ে সন্ধ্যা নাগাদ কুর্মিটোলা হাসপাতালে পৌঁছেই ছেলের লাশ দেখতে পান তিনি। পরে 4 গুণ বেশি ভাড়া দিয়ে অ্যাম্বুলেন্সে তার লাশ নিয়ে বাসায় ফেরেন। বোনের সাথেই যত খুনসুটি ছিল ভাই রনির। বোনের বিয়ের সবকিছু সামাল দিয়েছিলেন তিনি। গেল ঈদের উপহারও পেয়েছিলেন বোনের কাছ থেকেই। ওর পছন্দ মতোই আমার বাসার পুরো গেট সাজানো, প্রায় 6 দিন আমার বাসার পুরো গেট সাজানো ছিল। গেট 2 দিনের বেশি আব্বু সাজাবে না, এটা নিয়ে যেই ঝগড়া, না কেন 2 দিন সাজাবো, আমার একটাই বোন। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ রনি গুলশানের একটি কম্পিউটার সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন। যেদিন অফিস বন্ধ থাকত সেদিন বন্ধু বান্ধবদের সাথে কোটা সংস্কার আন্দোলনে যোগ দিতেন। ছেলের জন্য বীর শহীদের মর্যাদা চান রনির বাবা। জোর দাবিতে এদের কাছেও আমার ছেলের শহীদের নাম যেন থাকে। আমিও যেন একজন শহীদের পিতা হয়ে আমি বলতে পারি আমার ছেলেও শহীদ হয়েছে তোমাদের জন্য। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর বিজিবি হাসপাতালে আহতদের দেখতে গিয়ে একথা বলেন তিনি। 23 জন পেশেন্ট মানে যারা এই হসপিটালে অথরাইজ না বাট সিভিল, তাদের নিয়ে আসছে। এর মধ্যে ছাত্র রয়েছে এবং বিভিন্ন পেশায় কর্মরত লোক, তাদেরও এখানে আনা হয়েছে। আর আপনাদের কাছে হলো আমার একটা বড় অনুরোধ, এই হসপিটালগুলিতে আপনারা যত কম যান, যেহেতু যদি ইনফেকশন হয়ে যায়, ইনফেকশন কিন্তু এই ভিজিটের থেকে বেশি ছড়ানোর সম্ভাবনা থাকে। তা আপনারা একটুখানি পেশেন্টের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর আপনারাও যদি ব্যক্তিগতভাবে কাউরে কোনো সাহায্য সহযোগিতা করতে পারেন, যেমন একজন ডাক্তারে আপনার সাথে পরিচিত, তারে ফোন করে দিলে ওই পেশেন্ট একটু ভালোভাবে থাকেন, ওইটাও কিন্তু একটা বড় ধরনের উপকার। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত অনেকে চিকিৎসা নিচ্ছেন দেশের সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে। আন্দোলন সফল হয়েছে, কিন্তু তারা কেমন আছেন খোঁজ নিয়েছেন আমাদের প্রতিনিধিরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনে আহত নিহত হন বিভিন্ন বয়সের শ্রেণী পেশার অসংখ্য মানুষ। এখনও সেই ক্ষত মিলিয়ে যায়নি, তা সে শারীরিক হোক বা মানসিক। চট্টগ্রাম মেডিকেল কলেজে আন্দোলনের সময় আহত গুলিবিদ্ধ 36 জন চিকিৎসা নিচ্ছেন। সবচেয়ে বেশি 12 জন আছেন অর্থোপেডিক বিভাগে, 3 জন রয়েছেন আইসিইউতে। 4 তারিখে রোববার 10:30টার দিকে আমি বাসা থেকে বাইরে হই, আন্দোলনে যাই। তো যাওয়ার পরে পেছন থেকে তারা আমার গুলি করে, এখান থেকে গুলিটা ঢুকে এখান থেকে হার্ট ভেঙে গুলিটা বের হয়ে যায়। এদিকে ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ তুলে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ শাহেনা আক্তারের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন চমেক শিক্ষার্থীরা। 19 জুলাই ঢাকার মিরপুর এলাকায় সাকিব রায়হান নামে 22 বছরের এক যুবক বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার খুলনার বাড়িতে এখনো শোকের মাতম। চাকরি করত, ও যাচ্ছিল, যাওয়ার সময় আর গায়ে গুলি লাগিয়েছে, এইখানটা লাগিয়েছে আর পিছন দিয়ে দিয়েছে।
একই দিনে খুলনার 0 পয়েন্টে চোখে গুলি লাগে আব্দুল্লাহ শাফিলের। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তিনি হাসপাতালে ঘুরছেন। শহীদ আবু সাইদের রংপুরে আহত শিক্ষার্থী ও সাধারণ মানুষের সংখ্যা প্রচুর। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় গেলেও যে পরিমাণ অর্থের প্রয়োজন তাও নেই অনেকের। 2 মাস রেস্টে থাকতে হবে, আমার চাকরি যে চলে গেছে, এখন এই বিষয়গুলা আমি যে 2 মাস আমার ফ্যামিলি কি খাবে, এই 2 মাসের দায়িত্ব কে নেবে? আমরা দেশে কোনো চিকিৎসা পাই না, এখানে আসছি, এখানে আসে মানে আমরা চিকিৎসা নেব 4-5 দিন হলে আমার কাগজপাতি আমার সাথেই আমার 4-5 দিন লাগছে। নোয়াখালীতেও সারা দেশের মতো ছাত্র আন্দোলনে অনেকে আহত হয়ে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে কথা বলেছেন ছাত্র আন্দোলনের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক হাসিবুল হোসেন, যিনি নিজেও এখনও চিকিৎসাধীন। আমাদের মধ্যে যে সকল ভাই বোনেরা আহত হয়েছে এবং নিহত হয়েছে তাদের খোঁজ খবর আমরা নিচ্ছি, তাদের কবর জিয়ারত করতেছি, তাদের ফ্যামিলির সাথে আমাদের যোগাযোগ আছে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। চীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বর্তমান সরকার দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলেও আশাবাদ তাঁর। ভবিষ্যতে বিএনপির সঙ্গে কাজ করতে চীনের আগ্রহের কথাও জানিয়েছেন চীনার রাষ্ট্রদূত। বুধবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির সিনিয়র নেতাদের সঙ্গে চীনা রাষ্ট্রদূত সহ দেশটির দূতাবাসের 4 উচ্চপদস্থ কর্মকর্তার বৈঠক হয়। বেলা 11টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকের পরে সংবাদ সম্মেলনে চীনা রাষ্ট্রদূত বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার কথা জানিয়ে তিনি বলেন, চীন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থনের কথাও জানান তিনি। We will support independence, sovereignty and territorial integrity of Bangladesh and were supportive this interim government to execute their duties. And China also reaffirm our commitment that work with all the friendly parties, including BNP. এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘদিন পর চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এই বৈঠক। বিএনপি এক চীন নীতিতে বিশ্বাসী বলে জানান তিনি। ভূ রাজনৈতিক পরিস্থিতিতে চীন বাংলাদেশে পাশে থাকার কথা জানিয়েছে। তারা পরিষ্কার করে বলেছেন যে তারা আধিপত্যবাদে বিশ্বাস করেন না। বাংলাদেশের ভূ রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে চীন সবসময় বাংলাদেশের জনগণের পাশে থাকবে, এই প্রতিশ্রুতি আগেও দিয়েছেন, এখন দিচ্ছেন। পরিষ্কার করে বলতে চাই যে আমরা ওয়ান চায়না পলিসিতে সবসময় বিশ্বাস করে এসেছি, সেটা আমরা ফার্দার এটাকে আমরা আরো দৃঢ়তার সঙ্গে সেই ঘোষণা আমরা করতে চাই। মনিরুল ইসলাম ইন্টু, এটিএন নিউজ, ঢাকা। দেশের খবর দেখছেন, বিরতির পর ফিরছে আরো খবরাখবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আমন্ত্রণ, দেশের খবর দেখছেন। চিকিৎসায় অবহেলায় মারা গেছেন মিনিস্টার গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শামসুদ্দোহা শিমুল। এ অভিযোগ তার সহকর্মীদের। দোষীদের বিচারের দাবিতে রাজধানীর গ্রিন রোডে কমফোর্ট হাসপাতালে বিক্ষোভ করেন তারা। বিক্ষুব্ধ এই সহকর্মীদের কাছে মিনিস্টার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দোহা শিমুল কেবল প্রিয় সহকর্মী ছিলেন না, ছিলেন প্রিয় অভিভাবকও। তাই তো কেউ মেনে নিতে পারছেন না তার এমন অপমৃত্যু। পুরোপুরি ভুল চিকিৎসা ছিল এবং এখানে যারা ডক্টর তারা আদৌ তাদের কাগজপত্র ঠিক আছে কিনা, তাদের সার্টিফিকেট ঠিক আছে কিনা, এটা একদম ডিরেক্ট মার্ডার। আমাদের প্রত্যাশা এটাই যে যারা এর সাথে জড়িত এবং কর্তৃপক্ষ সহ সবার বিচার একটাই, যে তাদের সাজা হোক মৃত্যুদণ্ড। জানান, মঙ্গলবার বিকেলে নাকের অপারেশনের জন্য পুরোপুরি ফিট অবস্থাতেই কমফোর্ট হাসপাতালের ওটিতে তাকে নিয়ে যাওয়া হলেও ভুল অপারেশনের কারণে তার মৃত্যু হয়। কিন্তু কি হয়েছিল ওটিতে? ওটিতে ঢুকে দেখি যে তাকে ইন্টিউবেট করা আছে, কিন্তু তার কোনো লাইফ রেসপন্স নাই। উনি সার্জারি করতে গিয়ে নাসাল পলিপের অনেক বেশি বোন কেটে ফেলেছে এবং সম্ভবত বিপি হোল্ডারটা তার ব্রেনের কোথাও লেগেছে।
অ্যানেস্থেটিস্ট একজন ডিপ্লোমা হোল্ডার অনলি, এবং একে নিয়ে নাকি উনি অপারেশন করে। কোনোভাবেই আমরা এটা মানতে পারি না। এ ঘটনায় ওই রাতেই চিকিৎসকসহ হাসপাতালের 5 জনকে আটক করে কলাবাগান থানায় সোপর্দ করা হয়। অপারেশন করার পরে আমরা প্রথমে খুঁজে পাই না তাকে। এখানে কোনো হিডেন রুম ছিল তার লুকানোর জন্য। জনগণের প্রেশার এবং আর্মিদের প্রেশার আসে, তখন তিনি বেরোতে বাধ্য হন। উনি এর আগে এক ভদ্র মহিলা কানের চিকিৎসা করতে গিয়ে উনি ডান কানের অপারেশনে বাদ দিয়ে উনি বাম কান করে ফেলেছিলেন, যেই কারণে ওনার লাইসেন্সটাও স্থগিত হয় সেই সময়। সেই একই ডক্টর কিভাবে এখানে প্র্যাকটিস করতে পারে বা কোন বিবেচনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ডাক্তারের ফাঁসি এবং কমফোর্ট হাসপাতালের লাইসেন্স বাতিলের দাবিতে হাসপাতালটির সামনে চলে এমন বিক্ষোভ। হাসপাতাল কর্তৃপক্ষ এ নিয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। আবারও বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন। আবারও আমন্ত্রণ খেলার জগতের খবর। বাংলাদেশ ক্রিকেটে পাপন অধ্যায়ের অবসান হলো বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। বুধবার সচিবালয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে নতুন সভাপতির দায়িত্ব পান জাতীয় দলের সাবেক অধিনায়ক, সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদে সদস্য সংখ্যা 25, এর মধ্যে সরাসরি নির্বাচিত হন 23 জন। আর জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি মনোনীত পরিচালক থাকেন 2 জন। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই লাপাত্তা বিসিবির বেশিরভাগ পরিচালক। এরই মধ্যে এনএসসি মনোনীত 2 পরিচালক জালাল ইউনুস এবং সাজ্জাদ আলম ববিকে পদত্যাগ করতে বলা হয় সরকারের পক্ষ থেকে। তাদের ফাঁকা জায়গায় নতুন পরিচালক হন সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ এবং স্বনামধন্য কোচ নাজমুল আবেদিন ফাহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেনারেল কাউন্সিলে আপনার নাম প্রপোজ করা হয়েছে অ্যাজ এ কাউন্সিলর, দেন সাবসিকুয়েন্টলি যেটা বোর্ড এন্ডোর্স করেছে এবং নাও উই ওয়েলকাম ইউ অ্যাজ এ বোর্ড ডিরেক্টর। বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির জরুরি সভায় নতুন 2 জন সহ উপস্থিত ছিলেন মাত্র 10 পরিচালক। আলোচনার এজেন্ডায় 1 যুগেরও বেশি সভাপতি পদে থাকা নাজমুল হাসান পাপনের ইমেইলে পাঠানো পদত্যাগপত্র। সিদ্ধান্ত চলে আসে সহজে। উপস্থিত সবার মতামতে নির্বাচিত হন নতুন সভাপতিও। বোর্ড অফ ডাইরেক্টরস থেকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নবনির্বাচিত প্রেসিডেন্ট ফারুক আহমেদকে, আমাদের প্রাক্তন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ফারুক আহমেদ। লক্ষ্য তো অনেক বড়। বাংলাদেশ প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি, উজ্জ্বল করা, দেশের মুখ। প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যা, দেশকে এগিয়ে নিয়ে যা। এটা যদি আমরা মাথায় রাখি বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট দল, তাহলে আমাদের কাজগুলো খুব সহজ হবে। আমাদের অন্যদিকে যদি আমরা ডাইভার্ট না হয়ে যাই। সো ক্রিকেট টিম। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। দেশের খবর ছিল এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।